রূপকথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শুনব আধুনিক বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প স্বামী স্ত্রী। এই গল্পে ধরা পড়েছে গ্রামীণ জীবনের বাস্তবতা, মানব মনের জটিল সম্পর্ক আর সমাজের অন্দরমহলের এক অনন্য প্রতিচ্ছবি। তাই মন দিয়ে শুনুন ভালোবাসা, মান অভিমান আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের এই চিরকালীন গল্প স্বামী স্ত্রী, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না কিন্তু। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রূপকথার গল্পে, যেখানে প্রতিদিন শোনা যায় শ্রেষ্ঠ লেখকদের লেখা কালজয়ী গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। স্বামী স্ত্রী। রাত 10টায় মেনকা ঘরে এলো। এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ার চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোনাচেভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে। পপুলার বই, উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত। যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয়। ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকেস, স্টিল, চামড়া আর টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া। রং এখনও উজ্জ্বল, তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে। দেয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকাও গোপালের বড় একটি ফটো টাঙানো। শাড়ি পরার ঢং, গয়না আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না। গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয়, আবার সন্দেহও জাগে। ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা। এতে ফটোর ফাঁকি নেই। বিয়ের পর সত্যই গোপাল রোগা হয়ে গেছে। বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন। চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গে। ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমিস ছাড়ল। খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, বাবা বাঁচলাম। গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া হাসি একটু হাসল, তারপর আবার বই তুলে নিল। মাগো, সেদ্ধ হয়ে গেছে একেবারে। এবার গোপাল বই নামাল না, পড়তে পড়তেই বলল, বিশ্রী গরম পড়েছে। টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না? তুমি শাড়িটা না কিনলে? ন্যাংটো হয়তো থাকতে পারি না। পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে। ঘর যেন নির্জন, একজোড়া চোখও যেন ঘরে নেই। 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি। ছি, লজ্জা করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসের ছাড়াছাড়ি তাদের এমনি করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে। মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো। রাত জেগেছে। আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনই দুজনের। দেখা হবার পর আবার এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল নেওয়া ঘরে একটা রাতের, অন্তত আধখানা বা সিকিখানা রাতের সময় লাগবে বইকি। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে, বিধাতা মিস্ত্রি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পূবের 2টি পর্দা লাগানো জানলায় একটিতে গিয়ে দাঁড়াল। পাশের একতলা বাড়ির ছাতে গরম জ্যোৎস্নার ছড়াছড়ি। তার পরের তেতলা বাড়ির ছাদটা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সবগুলো জানলার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিনে খবরটা সে জানত। 4টে জানলা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি, আর তেতলার কোণের জানলাটি নিপত রাত 1:30-2টার সময়। ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে। অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না। পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না। তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতলার ওই কোণের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে। বিয়ে যাদের হয়েছে অল্প দিন, তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত 2টো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়ে দিয়ে অনেক আগেই। বাড়ির ভেতরের দিকে তাদের জানলাটি শুধু ঘন সারশির। ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায়।
ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধে নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত ৩টে পর্যন্ত জেগেছিল। কিন্তু সেদিন ও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়ালও হয়নি। মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল। সে রাত্রি বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা ৬ মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল। ঘুম আসছিল। আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিল মেনকার। স্তিমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় ফিরে গিয়ে মেনকা ইতস্তত করে, যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় যে শান্ত ও সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়? অথচ সে যদি কোনোদিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়, যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায়, ছটফট করতে ইচ্ছা হয়, গোপাল শুধু বলে, কাল শুনব, সকালে শুনব। তবু সে যদি নিজেকে তার বুকে খুঁজে দেওয়ার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছ, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খাও, বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে, তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে। মাসে ৬ মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না, অথবা এভাবে ঘুম ভেঙে যায়। হলোই বা তা অম্বলের জন্য। কথা কইবার একটা সে লোক পাবে না, পাওনা আদরের একটু তার জুড়বে না এই ভয়ানক দরকারির সময়। ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল। ঘাম তুলে মেনকা বলল, শোবে না? এত যে পড়ছ, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, চ্যাপ্টারটা শেষ করেই শোব, ৫ মিনিট। মেনকা শুয়ে চোখ বুঝল। ঘুমে শরীর অবশ্যই আসার আরাম অনুভব করার ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে। বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল। গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে। এক নজর তাকালেই মেনকাও সব বুঝতে পারে। গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে। আলো নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল। মেনকা জড়ানো গলায় শুধল, কাল ছুটি না? গোপাল জবাব দিল, হুম। দুজনে মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একেবারে পড নয়, সস্ত্রীক গোপালের ভাইয়ারা ভাইয়ের ভাই রসিক। গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রাখতে আসবার জন্য আজ 12টার গাড়ি তারা রওনা হয়েছিল। 6:30টায় কলকাতা পৌঁছে আবার রাত 9টার গাড়ি ধরবে। অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে 10টার সময়। এত রাতে কোথায় যায়, তাই এখানে চলে এসেছে। নইলে এত রাতে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছ, এটা আমাদের ভাগ্যি। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অন্তত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা অমলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, বৌদিকে সঙ্গে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমারোহ করা গেল না? ছি ছি। তবে কালবেলায় ওদের গাড়ি, দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে। মাসের শেষে টাকা ফুরিয়ে এসছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে না কেন? পিসিমাকে মেনকা ফিসফিস করে জিজ্ঞেস করল, একখানা গালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা? দেওয়া তো উচিত। বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এবার মেনকার মমতা জাগে। আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে। একটা মানুষ খেটে খেটে মরে গেল, ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে। তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই। একটা টেবিল ফ্যান কেনার স্বাদ পর্যন্ত বেচারির মেটে না। সেই বা কেমন মানুষ, ঘেমে জেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়াও করে না তাকে। আজ রাত্রি পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমাবে। এক হাতে হাওয়া করবে, অন্য হাতে মাথার চুলে। রসিক খেতে বসল ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বউয়ের ডানে বাঁয়ে গা ঘেঁষে বসল মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল, এদিক ওদিক নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে, আগ্রহের সঙ্গে দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে খুশির যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া তদারকির ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয়। অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করা। মেনকার মতো চোখ তো ওদের কারো নেই, কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে,
মেয়েটার রূপ আছে, একটু কড়া ধাঁচের রূপ, যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না, বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায়। রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে, বাড়ির মানুষ সসংখ্য অবস্থায় দিন কাটায়, আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত স্নিগ্ধ মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতো রূপ। রসিকের বউকে দেখে তার তো বিচলিত হওয়ার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকার গোপালের পরামর্শ হলো। পিসি বললেন, ভূপাল আর কানাই এক বিছানায় শোবে, ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক, একটা রাত তো। না না, তাই কি হয়, নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘর দেওয়া উচিত, ওরা আমার ঘরে থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই করো। তারপর রাত 1টায় বাড়ির সব আলো নিমল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায়, মেনকা শুলো অনুবির 2 ননদের মাঝখানে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আহ্লাদের সীমা নেই। না ঘুমিয়ে সারা রাত গল্প পড়বে ঘোষণা করে মিনিট 10 ফোয়ারের মতো, এবং তারপর আরও 10 মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল। মেনকা রইল জেগে। গোপালকে তার কত কথা বলার ছিল, কিছুই বলা হলো না। আজকের রাতটা কাটবে, এই দীর্ঘ অফুরন্ত রাত, তারপর সারাটা দিন যাবে কিছুতে কাটতে চায় না এমন একটা দিন। রাত 10টা সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা, বলার কোনো মানে থাকবে না। তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা শুভ নয়। রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে, রাত্রে দখল করবে তার ঘর। তাহলে সেই পরশুরাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর থাকবেই বা কী করে? ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে। গোপালের দোষ নেই, এই বাড়ির জন্যই মাসে মাসে 35 টাকা ভাড়া গুনছে। সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা। একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল। নিশ্চয়ই রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতো জোরে তো ধরেনি। কাছে থাকলে আজ কি পরখ করা যেত, কতখানি দুর্বল হয়ে পড়েছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। এখন গিয়ে যদি একবার দেখে আসে। ভূপাল আর কামানি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়, অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে কিচ্ছু হয় না, আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্ট ফেল করে এখন সে যদি মরেও যায়, গোপালের একটু আদর পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা করা যায় না। একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত। রাত্রির স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয়। ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে, যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে, চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে। পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি। তারপর মেনকা মরে যেতে রাজি আছে। শুনছ? একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউড়ে উঠল। জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল, ঘুমিয়েছ নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও। মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন, কে রে গোপাল, শরীর খারাপ লাগছে নাকি? না, গরমে মাথা ধরেছে, অ্যাসপিরিন খাবো। তুমি উঠো না কিন্তু পিসিমা, তোমার উঠে কাজ নেই। মেনকা দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে? তবে অ্যাসপিরিন থাক, ছাতে গিয়ে একটু শুই। ভূপালদের ঘরটা বড় গরম। খোলা ছাতে শোবে? অসুখ করে যদি? কিছু হবে না, একটা পাটি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো, একটি বালিশ। বারান্দা পার হয়ে ছাতের সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনের সার্সির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল, দেখেছ, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। সার্সি অন্ধকার, রসিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে। মেনকা বলল, ঘুমোবে না? রাত কি কম হয়েছে? ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল। গোপাল শুধালো, তোমার বালিশ আনলেন না? আমিও শুব নাকি এখানে? গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল। সময় কি ভাববে? গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটি বালিশেই হবেন।